কে স্মরণ করছি আমাদের জুলাই যোদ্ধা শহীদদের, যারা দেশের জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন এবং আমাদের আজকে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা তাদের এই 55 বছর পার হয়ে 56 বছরে পদার্পণ করছে আমাদের এই এই স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমাদের পূর্ববর্তী বক্তারা তাদের অত্যন্ত চমৎকার ভাবে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমি শুধু বলতে চাই যে আমাদের স্বাধীনতার এই 55 বছরেও কিন্তু আমাদের যে অর্জন, সেই সেই অর্জনে আমাদের লক্ষ্যবস্তুতে আমরা ঠিক এখনো পৌঁছতে পারিনি। মানুষের যে উদ্দেশ্যে দেশের একটি বৈষম্যহীন সমাজ, একটি আমাদের ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য মানুষের আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষের এই কল্যাণের জন্য যে কাজগুলি করার কথা ছিল সেগুলো এখনো আমরা মানুষের স্বপ্ন পুরোপুরি আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আমরা দেখেছিলাম যে স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস তো বলতে গেলে অনেক সময় ব্যবহার, কিন্তু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধরা আমাদের যে হয়েছিল 1971 সালের যে আমাদের 26শে মার্চ, এই দিনে আমাদের যে পাকিস্তানি সেই শাসক শোষকদের বিরুদ্ধে আমাদের সেদিন আমাদের যে বৈষম্য তারা গড়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে যে মানুষের উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছিল, এই আজকে 25শে মার্চ কালো রাত্রিতে কিন্তু যে আমাদের অপারেশন সার্চ লাইট যেটা বলা হয়েছে, নির্বিচারে আমাদের বাংলাদেশি জনগণের উপর নৃশংস নিষ্ঠুরভাবে তারা মানুষ হত্যা করে তারা চেয়েছিল, তারা দাবিয়ে রেখে আমাদেরকে সেখানে গোলাম করে রাখার জন্য তারা সেই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। সেদিন কিন্তু এই দিশাহারা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, আমরা কিন্তু কাউকে দেখিনি। আমরা সেখানে কিন্তু যার কথা ছিল তিনি কিন্তু স্বেচ্ছা আত্মসমর্পণ করেছিলেন। আমরা বুঝলে শেখ মুজিব, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন, কারণ তিনি এই চেয়েছিলেন একটি, তিনি বাংলাদেশের তিনি স্বাধীনতা চান না, তিনি স্বাধীনতা ছিলেন অবিভক্ত পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী চেয়েছিলেন, যার জন্য তিনি সেই ঝুঁকি তিনি নেন নাই, তিনি আত্মসমর্পণ করেছিলেন। আর যে মেজর জিয়াকে আমরা চিনতাম না, তিনি তখন সেই যখন তিনি চিরঙ্গে তিনি দায়িত্বে ছিলেন, তিনি সেদিন আমাদের সেই যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চলছিল, তিনি সেদিন কিন্তু আমাদের বলছিলেন উই রিভোল্ট, এই কথা বলে কিন্তু জান জুয়ারকে পাক হানাদার বাহিনীর সেই অফিসারকে সে গুলি করে হত্যা করে সেই তাদেরকে গ্রেপ্তার করে তিনি কিন্তু সেদিন কালুয়ারঘাট কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ইতারা তেরা সেই তার স্বাধীনতার ঘোষণার তরঙ্গ ভেসে হয়েছিল। দিশাহারা জাতিকে তিনি সেদিন যেদিন যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, মুক্তি করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার স্বাধীনতার ঘোষণা শুনে এই দেশে সকল যুবক ছাত্র, দেশের সকল শ্রেণী পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধে শুনে তিনি ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, তিনি কিন্তু নিজে অস্ত্র হাতে তুলে নিয়ে তিনি জেড ফোর্স গঠন করেছেন এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন এবং জেড ফোর্স গঠন করে যে সেক্টর কমান্ডার হয়েছেন এবং তিনি যুদ্ধ করে বাংলাদেশের মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করে তিনি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। তিনি কিন্তু মানে তার পরবর্তীতে আপনাকে বীরুত্তম খেতাব দেওয়া হয়েছে, বীরুত্তম খেতাব পেয়েছেন। কিন্তু তিনি যে দেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন, করে যে দেশকে স্বাধীন করেছেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য তিনি কিন্তু আসেন, শুধু সুযোগ সুবিধা নেননি, কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু তাকে তার সেই যোগ্যতা সত্ত্বেও তাকে কিন্তু সেনাবাহিনী প্রদান করা হয়নি। সেখানে সবগুলাকে তাকে সুপারসিড করে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। সেখানে তিনি কিন্তু বঞ্চিত হয়েছিলেন, তিনি ডেপুটি চিফ ছিলেন। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তখন থেকে কিন্তু বৈষম্য শুরু হয়েছিল, যে তাকে সেই যোগ্যতার ভিতরে দেওয়া হয়নি। কারণ তার এক শহীদ জিয়ার তার যে মানে ক্যারিয়ার, তিনি যে সেনাবাহিনীতে প্রথম থেকে তিনি ক্যাপ্টেন থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের পাকিস্তান বাংলাদেশ ইতিহাসে কোনো একটা সেনাবাহিনী এত পদক পাননি, সমস্ত পদক পেয়েছেন। 65-এর পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। এই যে 62 সাল না 65-এর 65 তো সেখানে কিন্তু তিনি সর্বোচ্চ খেতাব পেয়েছিলেন। এই যে তার সেই প্রতিভা ছিল, আমরা জানতাম না, তার ইতিহাস জানতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে তার যে অনন্য প্রতিভা, তার যে মেধা প্রজ্ঞা দূরদর্শী দেশপ্রেমে তিনি যে 100 পেয়েছেন, 199 পান নাই। তিনি দেশপ্রেমের পরীক্ষা এবং জীবনকে বাজি রেখে তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি কিন্তু নির্মোহ ছিলেন এবং সততার পরীক্ষা তিনি যে
বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে কোন দু একজন রাষ্ট্রনায়কের কথা যদি বলতে হয়, জিয়া রহমানকে স্বীকার করতে হবে। কারণ তার কোন স্পট নাই, তার প্রতিপক্ষ যারা, তার নিন্দুকেরা যারা, বিরোধী দলের তারাও কিন্তু জিয়া রহমান দুর্নীতিবাদ ছিলেন, তিনি অসৎ ব্যক্তি ছিলেন, কেউ বলতে পারেন না আজ পর্যন্ত। তার তার যে সততা, সেই দলের একজন কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি যে সেই দলের আমি একজন ক্ষুদ্র একজন কর্মী। সেই কর্মী হিসাবে আজকে যে আমাদের যে উত্থান হয়েছে, এই যে জিয়া রহমানের তাকে হত্যা করার পর আমরা দেখেছিলাম যে মানুষের যে মানে ঢল নেমেছিল মানিক মেহবিনুতে, যেটা এখনো গিনিস বুকে, এটা যে আমি গুগলে সার্চ দেন এখনো পর্যন্ত দেখবেন, এটা নতুন করে এসেছি কিনা জানি না, যে 41 লক্ষাধিক লোক সেদিন মানিক মিয়া এভিনিউতে তার জানাজায় উপস্থিত হয়েছিল। পরের দিন সমস্ত জাতীয় দৈনিকগুলিতে, জাতীয় গণমাধ্যমগুলিতে এরকম হেডলাইন আসছিল, রেড হেডলাইন, একটি লাশের পাশে গোটা বাংলাদেশ, একটি লাশের পাশে গোটা বাংলাদেশ। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে হয়নি, এবং বিশ্বের কোন রাষ্ট্রনায়কের, মুসলিম রাষ্ট্রনায়ক এত বড় জানাজা হয়নি। এটা কেন হয়েছে? তিনি যে জীবন 3.5 বছরে তিনি যে কাজ করেছেন, তিনি এই যে বটমলেস বাস্কেট, যেটা হিন্দি কিসিঞ্জার বলছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রিয়ার আমার মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে কিন্তু সেটাকে থেকে তিনি যেখানে প্রায় 5 লক্ষাধিক লোক, সেখানে আমরা দেখেছেন বাংলাদেশে তারা দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছিল, কুকুর মানুষ রাত খাবার খেয়েছিল, তিনি সেখানে 20 লক্ষাধিক টন খাদ্য বিদেশে সেখানে করেছিলেন, রপ্তানি করেছিলেন 20 লক্ষাধিক। কিভাবে সম্ভব হয়েছিল? খাল কেটে, প্রায় 1000 খাল কেটেছিলেন, খাল কেটে 3 ফসল করেছিলেন, পানির নাব্যতা বাড়িয়েছেন, শুষ্ক মশা পানি বাড়িয়েছেন, 3 ফসল হয়েছিল, যার কারণে সম্ভব হয়েছিল। তিনি 77-এর গ্রিন রেভলিউশনের জনক, আর সেটাও তো আমরা জানেন না, গ্রিন রেভলিউশনের জনক কে? সে বিপ্লবের জনক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এটাও গ্রিনিস বুকের নাম রয়েছে। এবং আমরা দেখেছেন যে সার্কের প্রেসিডেন্ট হয়েছিল, ওয়াইসি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং আমাদের জাপানের মতো একটি শক্তিশালী অর্থনৈতিক দেশকে তিনি পরাজিত করে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য হতে পেরেছিল। এটা তো বিশ্বের ইতিহাসে আমাদের বড় অনেক বিরল ব্যাপার। এই আমাদের একটা ছোট্ট একটা দেশ জাপানের মধ্যে সে পরাজিত করতে পেরেছিল একমাত্র জিয়া রহমানের মতো একজন ব্যক্তিত্ব থাকার কারণে সম্ভব হয়েছিল। এবং আমরা দেখেছিলেন ওয়াইসি ভাইস প্রেসিডেন্ট হওয়া তার ঠিক অনেক কথা না, এই যে তার দূরদৃষ্টি অল্প সময়ের মধ্যে তিনি দেশের জন্য করেছিলেন, তার ফল ভোগ করছি আমরা। তিনি আর কি তার সম্পর্কে বলতে এই কারণে, তিনি যে আমাদের আজকে যে অর্থনৈতিক যে টাকা সচল হচ্ছে, এই যে আজকে বৈদেশিক যে ফরেন রিজার্ভ যে আমাদের বাড়ছে, এবং যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে সবচেয়ে বড় খাত হলো গার্মেন্টস খাত, সেই গার্মেন্টস খাতের জনক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি কিন্তু সেই গার্মেন্টস কে প্রতিষ্ঠা করেছিলেন, তার সময় হয়েছিল, যার কারণে সর্বোচ্চ বৈদেশিক আমাদের ফরেন কারেন্সির যে সবচেয়ে আয়, সেটা হলো যে গার্মেন্টস খাত থেকে আসছে। শুধু তাই নয়, আমরা দেখেছেন যে জনশক্তি রপ্তানিতে তিনি বাংলা সেই 1985 সালে 76 সালে তিনি বাংলাদেশে 600 লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন। তার থেকে আজকে প্রায় 1.5 কোটি লোক, 1 কোটির মতো বেশি লোক আমাদের মধ্যপ্রাচ্যে থাকে। তারা যে পরিমাণে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা বাংলাদেশ চলে। বাংলাদেশের ব্যাংকের ফরেন রিজার্ভ আজকে প্রায় 35 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। এটার সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, এবং এটাকে আমরা বুঝতে হবে যে এই জিনিসগুলো আমরা বলতে চাইলাম। তাই আজকে তার যে অবদান, তার জীবদ্দশায় তিনি দেশ জাতির জন্য, জনগণের জন্য তিনি যা করে গিয়েছেন নিঃস্বার্থ ভাবে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন সরকার করেনি। যার কারণে এটা মানুষ মনে রেখেছে। জিয়া রহমান, এই যে আমাদের মানুষের মনের মধ্যে জিয়া রহমান আছেন,